শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় RICL TMX স্টেট কাটের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আর আজকে আমার সঙ্গে স্টেট কাট প্রশ্নের মুখোমুখি হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। স্বাগত। আরিফ ভাই স্বাগতম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। সরাসরি প্রশ্নে চলে যাই আমরা। কেমন চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ? চলছে এটুকু বলতে পারি, কিছু জায়গায় ভালো চলছে, কিছু জায়গায় অনেক জটিলতা দেখা দিচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করার পর থেকে আমাদের অন্যতম একটা দায়িত্ব ছিল সারা দেশে অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রদেরকে সংগঠিত করা, মোবিলাইজ করা। সেই জায়গা থেকে আমরা বেশ কিছু কাজ করতে পেরেছি। অনেক জায়গাতেই স্থানীয় পর্যায়ে আমরা কমিটি গঠন করেছি, অনেকগুলো প্রতিষ্ঠানে কমিটি গঠন করেছি। এর পাশাপাশি আমরা শহীদ ও আহতদের নিয়ে কাজ করছি। আমরা দেখতে পেয়েছি যে এখানে সরকারের কর্মপদক্ষেপে কিছু অপ্রতুলতা রয়েছে। সে জায়গা থেকে আমরা স্পেশালি অনেকগুলো সেল করেছি কাজ করার জন্য, এবং আমাদের সেলগুলো ইতিমধ্যেই শহীদ ও আহতদের নিয়ে অনেকগুলো কাজ করছে। সারা দেশে গণ-অভ্যুত্থানের স্মারক নির্মাণ বা গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে আমরা কাজ করছি। এছাড়াও আমরা পরবর্তীতে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, নতুন রাজনৈতিক দল অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রদের এবং জনগণের অংশগ্রহণে, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছি। বাহ, চমৎকার। আপনাদের 158 জন সমন্বয়ক রয়েছে দেশব্যাপী। সেই সমন্বয়ককে আন্দোলন চলাকালীন যারা সমন্বয়ক ছিলেন তারাই, নাকি আন্দোলন পরবর্তী সময়েও আপনারা এখানে ইনক্লুড করেছেন নেতা? 158 জনের যে সমন্বয় কমিটির কথা বলছেন, সেই সমন্বয় কমিটি আন্দোলনের সময়ের। আচ্ছা। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু দেশব্যাপী একটা সংগঠন ছড়িয়ে গেছে, আমরা আরও অনেককে এখানে ইনক্লুড করেছি সমন্বয়কদের পাশাপাশি। কোন ক্রাইটেরিয়াতে আপনারা নেতা নির্বাচন করছেন বা কমিটি দিচ্ছেন? যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন ছাত্র, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, এবং তাদের সাথে কথা বলার পরে আমরা চেষ্টা করছি। 158 জন যে সমন্বয়ক তারা মিলে করছেন এটা? নট নেসেসারিলি। আপনাদের যে কমিটি আছে, জি, 158 জন সমন্বয়কদের মধ্যে অনেকেই পরবর্তীতে আর কাজ করেননি, আবার নতুন অনেকেই যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন কিন্তু সমন্বয়ক ছিলেন না, সাহসিকতার পরিচয় দিয়েছেন, আহত হয়েছেন, জেল কেটেছেন, এরকম আরও অনেকেই যুক্ত হয়েছেন। মনে রাখতে হবে যে এটা প্রথমে ছিল কোটা সংস্কার আন্দোলন, তারপর এটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, এবং এর মধ্য দিয়ে বিপুল সংখ্যক ছাত্র জনতা এখানে অংশগ্রহণ ঘটেছে যারা আসলে সমন্বয় কমিটিতে ছিলেন না। আবার সমন্বয় কমিটির অনেকেই যারা ছিলেন, বেশ কিছু মানুষ আমরা দেখেছি তারা কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন, কিন্তু গণ অভ্যুত্থানের পর্ব যখন RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX আমাদেরকে ফ্যাসিবাদী শক্তি এক দফা যখন আসলো, যখন আমাদেরকে ফ্যাসিবাদী শক্তির সম্পূর্ণ মোকাবেলা করতে হলো, তখন তারা ওইভাবে হয়তো অ্যাক্টিভ ছিলেন না। তো সেই জায়গা থেকে সমন্বয় কমিটির বাইরের অনেককে যেরকম আমাদের জায়গা করে দিতে হয়েছে, সেরকম সমন্বয় কমিটি সবাইকে হয়তো বা আমরা সেভাবে নিয়ে সামনে আগানোর কথা চিন্তা করিনি। অনেক গুরুত্বপূর্ণ অবদানকারীকে পেছনে ফেলানো হচ্ছে, আবার অনেকে একটুখানি বেশি ফুটেজ পাচ্ছেন, এরকম কি হচ্ছে? মানে আপনারও কি এরকম মনে হয় যে আপনার থেকে আর অন্য অনেকে অনেক বেশি হাইলাইটেড হচ্ছে, বা এরকম অভিযোগের কতটা সত্যতা রয়েছে? এটা হচ্ছে হাইলাইট করে সমাজের কোন অংশটা, প্রধানত মিডিয়া বা বুদ্ধিজীবী শ্রেণী যারা লেখালেখি করেন, যারা আসলে মানুষকে তুলে ধরেন, কে কখন আসলে সামনে আসবেন সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। সবসময় আসলে একজন মানুষ কতটুকু কাজ করেছেন সেটা ফ্যাক্টর না, সেক্ষেত্রেই সংগঠনকেই আসলে যোগ্য এবং যারা অবদান রেখেছেন তাদেরকে তুলে নিয়ে আসতে। আপনাদের মধ্যে কোনো ওভাররেটেড নেতা আছে? ওভাররেটেড? আমরা সবাই ওভাররেটেড। তাই? হ্যাঁ। আন্ডাররেটেড যারা, তারা হচ্ছেন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, যারা আন্দোলন করার পরে কোনো বিনিময় না নিয়ে তারা তাদের ঘরে ফেরত চলে গেছেন। আন্ডাররেটেড হচ্ছেন যারা বাংলাদেশের ছিন্নমূল মানুষেরা। আমরা দেখতে পেয়েছি যে একটা ছেলে, সে রাস্তায় বিভিন্ন ময়লা টয়লা এগুলো সংগ্রহ করে তারপর ভাঙারি দোকানে বেচে, যাদেরকে টোকাই বলি আর কি আমরা। তার বন্ধু তাকে গুলি করে পুলিশ মেরে ফেলেছে, সে কান্না করছে, আমরা এরকম ইন্টারভিউ দেখেছি। এরকম যারা আছে, যে সকল শ্রমিকেরা, গার্মেন্টসের শ্রমিক, তারা রাস্তায় নেমে এসেছেন, গুলি খেয়েছেন, এবং 5 আগস্টের পরেও গুলি খেয়েছেন, এবং এখন আবার গার্মেন্টসে ফেরত গিয়ে তারা হাড় ভাঙা খাটনি খেটে যাচ্ছেন। এরা হচ্ছে আন্ডাররেটেড, আর আমরা বাকি সবাই ওভাররেটেড। কেন আপনারা ওভাররেটেড হতে চাইলেন? ওভাররেটেড হতে যে চেয়েছি বিষয়টা এরকম না, আবার চাই না এটা বললেও ভুল হবে, কারণ মানুষ মাত্রই
চায় যে তাকে নিয়ে আলাপ করা হোক, সে একটু সামনে আসুক, সেটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে আমাদের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা নিয়ে আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি সেটা বাস্তবায়িত হোক। এটা একটা ফাঁদ, এবং আমরা এই ফাঁদে যে পড়তে চাই বিষয়টা এমন না। আমরা এই ফাঁদটা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত আছি, এবং যে ধরনের রাজনৈতিক নেতা বা সমাজকর্তা হিসেবে তারা আমাদেরকে নির্মাণ করতে চান, আমরা সেভাবে নির্মিত হতে আগ্রহী না। আমরা জনগণের কাছে থাকতে আগ্রহী। তাই এখানে একটা টানা হেঁচড়া চলছে। এই টানা হেঁচড়া চলমান থাকবে বলে মনে হয়, এবং আশা করি আমরা জনগণের সাথেই থাকতে পারবো। জনগণ থেকে ইনশাল্লাহ আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে। কিন্তু আপনার কি মনে হয় না যে আন্দোলনের সময় আপনাদের জন্য যতটা সিম্প্যাথি, যতটা একাত্মবোধ জনগণের ছিল, সেটা সময়ের সাথে সাথে কমে আসছে? নানা ধরনের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, শত কোটি টাকার মালিক আপনাদের অনেকে হয়েছেন, সেই অভিযোগ তোলা হচ্ছে, এবং সেটা কাটানোর জন্য তেমন কোনো প্রমাণ হাজির করা হয়নি বা সেখান থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। নানা জায়গায় চাঁদাবাজির অভিযোগ অন্য দলের ছাত্রনেতাদের যেমন আছে, আপনাদের সমন্বয়কদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য সেগুলো নিশ্চয়ই আপনাদের কানে আসে। আপনাদেরকে অনেকে সুযোগ সন্ধানী বলেন, অনেকে বলেন আপনারাও ক্ষমতালোভী, সেই কথাগুলো নিশ্চয়ই কানে এসেছে। কিছু বলবেন এগুলো নিয়ে? একটা সমাজে যারা গণঅভ্যুত্থান করেন বা নেতৃত্ব দেন তারা ওই সমাজেরই মানুষ, এবং সমাজে ভালো খারাপ সাদা কালো এরকম কন্ট্রাস্ট আসলে নাই, সব কিছুই গ্রে। একটা সমাজে যে নেতৃত্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসে সেটার মধ্যে যেরকম অগ্রসরমানতা থাকে, একইভাবে সেই সমাজের যে সকল দুর্বলতা সেগুলোও থাকে। সেটার বিরুদ্ধে লড়াই করেই আসলে তাদেরকে এগিয়ে যেতে হয়। যেহেতু আমরা সারা দেশে ব্যাপক এবং বিশাল একটা সংগঠন গড়ে তোলার কাজ করছি, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করার কাজ করছি, স্বাভাবিকভাবেই সমাজে যে সকল দুর্বলতাগুলো আছে এগুলো আমাদের মধ্যে প্রতিফলিত হবে। আমাদের মধ্যে অনেকেই লোভ সামলাতে পারবেন না, অনেকেই গণঅভ্যুত্থানকে শুধুমাত্র ক্ষমতা পাওয়ার একটা মাধ্যম হিসেবে দেখবেন। এটা স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে আমরা সেটার বিরুদ্ধে লড়াই করতে পারছি কিনা, আমরা নিজেরা নিজেদের যে সকল অন্যায় আকাঙ্ক্ষা আছে সেটার বিরুদ্ধে লড়াই করতে পারছি কিনা। আমরা মনে হয় যে সেই লড়াই আমরা করতে পারছি। আমাদের প্রথম সারির অনেক সমন্বয়ক আসলে দৈনন্দিন জীবন কিভাবে যাপন করেন সেটা যদি ক্যামেরায় দেখানো যায় তাহলে অনেক ভুল ধারণায় ভেঙে যাবে। কিন্তু সেটা প্রচার করাটাও আবার নিজেদেরকে এক প্রকার এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে জায়গায় যাওয়াটা উচিত না। আসলে নিজেদেরকে ফিগারেটিভলি একটা ফিগারে পরিণত করা, সেটাও আমরা চাই না। কিন্তু বিষয়টা হচ্ছে এই লড়াইটা চলবে, এটা অভ্যন্তরীণ একটা লড়াই, নিজেদের অন্ধকার দিকের সাথে লড়াই। এই লড়াইটা চলবে এবং এই লড়াইয়ে জিততে হবে। রাজনৈতিক দলগুলো আসলে আপনাদের নিয়ে নানা ধরনের অভিযোগ আনেন। আপনারা সরকারের অংশ, আপনারা সরকারের দ্বারা মদতপুষ্ট, সেই অভিযোগ আসে। একটুখানি যদি জানতে চাই, সরকারে আপনাদের প্রতিনিধি রয়েছে, এখন একসাথে আপনারা লড়াই করেছেন রাজপথে, এখন তারা সরকারের অংশ, আপনারা প্রেশার গ্রুপের অংশ, মোটামুটি যেটা বিরোধী হিসেবে থাকা দরকার। আপনারাও সমালোচনা করেছেন নানা সময়। সো আপনাদের নতুন দল গড়ার প্রসেসটা আছে, সেখানে আসলে তারা কি অবদান রাখছেন? প্রথমত এখানে রাষ্ট্র এবং সরকারের সাথে আমাদের যে সম্পর্ক, এখানে অনেক কনফিউশন তৈরি হয়েছে। এটা মূলত তৈরি হয়েছে রাজনীতির প্রশ্নে সরকার, রাষ্ট্র, দল এগুলো ব্যাপারে ক্লিয়ার আইডিয়াটা আমাদের মধ্যে জেনারেট না হতে পারা। 5 আগস্টে পুরনো যে রাষ্ট্রীয় কাঠামো, এক কেন্দ্রিক রাষ্ট্রীয় কাঠামো, যেটা ফ্যাসিবাদী শাসনের উপযুক্ত, যেটা জনগণকে পায়ের তলে পিষে শাসন করতে চায়, সেই ব্যুরোক্রেসি, রাষ্ট্রের সেই কলকবজাগুলো, তারা ধ্বংস হয়েছে কি? ধ্বংস হয় নাই। শেখ হাসিনা নিজে পালিয়ে গেছেন, তার দলের নেতাকর্মীরা আত্মগোপন করেছেন। তারা যে টুলসটা ইউজ করে মানুষের উপর অত্যাচার করতেন, সেই টুলসটা কি ছিল? ব্যুরোক্রেসি। সেই টুলসটা ছিল বিভিন্ন বাহিনী যারা মানুষের উপর গুলি চালিয়েছে, অত্যাচার করেছে। সেগুলোর যে পুরনো কাঠামো, পুরনো স্টাইল, পুরনো বিহেভিয়ার, কোনো কিছুর কি পরিবর্তন করানো সম্ভব হয়েছে এখন পর্যন্ত? ওই অর্থে হয়নি। পরিবর্তন করার জন্যই সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা আসছে, এগুলো বাস্তবায়ন হতে আরও সময় লাগবে যদি হয়। এরকম একটা পরিস্থিতিতে আমাদের মধ্য থেকে 3 জন সরকারে গেলেন, অর্থাৎ রাষ্ট্রের ওই কাঠামোতে তারা প্রবিষ্ট হলেন, ওটার ভিতরে ঢুকলেন। এখন প্রশ্ন হচ্ছে তাদের অবস্থাটা কি তাহলে? দে আর ইনফিলট্রেটরস, নাথিং এলস। তারা পুরনো ফ্যাসিবাদী কাঠামোর কলকবজাগুলোর মধ্যে ছাত্রদের এবং ছাত্র জনতার পক্ষ থেকে ইনফিলট্রেটর হিসেবে ঢুকেছেন। দিস ইজ দ্য রিয়ালিটি। এবং তারা ঘেরাও হয়ে আছেন জনবিরোধী বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা। এখন আপনাদের তো মন্ত্রী আছে, আপনারা তো সরকার, এটা 2 লাইনে বলে ফেলা যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাস্তবতা এত সরল না। তো রাজনীতির জায়গা থেকে রাজনৈতিক বিশ্লেষণ, রাজনীতি করতে হলে তো আগে বুঝতে হবে যে কী ঘটনা ঘটছে এবং ঘটনার কীভাবে ঘটতেছে। সেই জায়গা থেকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আমরা এখন খুবই জটিল এবং কমপ্লেক্স একটা সিচুয়েশনে আছি। আপনারা কি ভালনারেবল?
আমরা ভালনারেবল অবশ্যই, আবার আমরা শক্তিশালীও। যেমন দেখুন, এই যে 3 জন ছাত্র সেখানে আছেন, তারা থাকার কারণে হয়তো বা অনেকগুলো সাবোটাজ, দেশকে আবারও 5 আগস্টের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসা, এগুলো রাতারাতি করতে পারছে না ফ্যাসিবাদী দোসর বা নানা সুবিধাভোগী বিভিন্ন গোষ্ঠী যারা রাষ্ট্র কাঠামো বা তার আশেপাশে আছে। কিন্তু একই সাথে আবার আমাদের ছাত্র উপদেষ্টারাও যা যা করতে চেয়েছেন সেটাও কিন্তু করতে পারছেন না, কারণ তারা সহযোগিতা পাচ্ছেন না। নাহিদ ইসলাম তিনি গণঅভ্যুত্থানের পরে আগস্ট মাসেই তার কথা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX সময় অত গুরুত্ব কেউ দেয় নাই। তিনি বলেছিলেন যে দ্বিতীয় গণঅভ্যুত্থান লাগবে, সবাই এটাকে পলিটিক্যাল রেটরিক হিসেবে নিয়েছেন। আগস্ট মাসে সবাই তখন আইদার শহীদ আহতদের নিয়ে ব্যস্ত অথবা তারা আনন্দিত উদযাপনের মধ্যে আছেন। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, উনি আগস্ট মাসেই কেন বললেন যে দ্বিতীয় গণঅভ্যুত্থান লাগবে? বিকজ ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ আমরা ঘটাইতে পারিনি। তো সেই জায়গা থেকে এই বিষয়টা বুঝতে হবে। আমরা সরকার, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, দিস ইজ নট ট্রু। এখানে সরকারের ভেতরেও জনগণের পক্ষে এবং জনগণের বিপক্ষে অংশটার ভিতরে লড়াই, একটা ইন্টারনাল লড়াই চলতেছে। অন্য কোনো দলের কেউ তো নেই, শুধু আপনাদেরই রিপ্রেজেন্টেটিভ সরাসরি আছেন। বাকিরা কি কোনো দল দ্বারা মদতপুষ্ট বলে মনে করেন? দল দ্বারা মদতপুষ্ট হতে পারেন, কিন্তু এখানে অ্যাকচুয়ালি যেটা বুঝতে হবে, কাঠামোগত বিষয়টা বুঝতে হবে। এটা হচ্ছে কে মন্ত্রীর চেয়ারে বসেছেন সেটার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রাষ্ট্রটা কীভাবে ফাংশন করে। এটা একটা মেশিন। আপনি অপারেটর বসিয়েছেন, আপনি বলছেন অপারেটর নিরপেক্ষ। অপারেটর নিরপেক্ষ হতে পারে, কিন্তু মেশিনটাই যদি প্রবলেমেটিক হয় তাহলে নিরপেক্ষ অপারেটর মেশিনটা ঠিকভাবে চালাতে পারবেন না। আমাদের যে রাষ্ট্রের ব্যুরোক্রেটিক মেশিনারিজ, এগুলো তো জনগণ বিরোধী। আপনি যখন রাষ্ট্রের একটা অফিসে যান, আপনার সরকারি কর্মকর্তাকে স্যার বলতে হয়। যে কোনো গণতান্ত্রিক দেশে সরকারি কর্মকর্তারা যে জনগণ সেবা নিতে যান, ওই জনগণকে স্যার বলে, যে স্যার কী জন্য আসছেন, আপনার কী অসুবিধা। এর কারণ হচ্ছে এই মেশিনারিজগুলো তৈরি করা হয়েছে ব্রিটিশ আমলে, এই দেশের জনগণের কাছ থেকে খাজনা আদায় করে ব্রিটেনে পাঠানোর জন্য, এবং যখন মানুষ এটার বিরুদ্ধে বিদ্রোহ করবে তখন তাদেরকে গুলি, বুলেট এগুলো দিয়ে দমিয়ে রাখার জন্য। ওই মেশিনারিজের নাম চেঞ্জ হয়েছে। মেশিনের গায়ে আপনি হয়তো নতুন রং লাগিয়েছেন, 47 সালে একটা রং লাগিয়েছেন, 71 সালে আরেকটা রং লাগিয়েছেন, এখন আরেকটা রং লাগানোর চেষ্টা করছেন, কিন্তু মেশিন তো চেঞ্জ হয়নি। 24-এর চেতনাকে একটা যে জিনিসটা আসলে ধোঁয়াশাগ্রস্ত করে, আমার মনে হয় যে 71 ভার্সেস 24 দাঁড় করানোর যে একটা ন্যারেটিভ ট্রাই করা হয় সেটা। সো আমি 24-এর রাজপথে দেখেছি যে 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই কথাটাও কিন্তু আমরা শুনেছি যে বঙ্গবন্ধুর ভাষণের লেগেসি ধরে বলা হচ্ছে যে আমাদেরকে আর দমিয়ে রাখা যাবে না। তার মানে ওই 71-এর যে স্পিরিট আছে সেটাকে নিয়েই 24-এ আমরা লড়ে গেছি একেবারে আপামর জনসাধারণ ছাত্রদের নেতৃত্বে। তো সেই জায়গাটা আপনারা কেন আসলে, আপনারা কি ক্লিয়ার করছেন যে আমরা আসলে 71-এ একদম সম্পূর্ণ বিশ্বাসী, 71-কে কখনোই ম্লান হতে দেয়া যাবে না, 24 আর 71 সমান না, ওইটার একটা মহত্ব আলাদা, এটা কি আপনাদের তরফ থেকে আপনারা ক্লিয়ার করছেন কিনা? আমরা আমাদের ন্যারেটিভটা আবারও বলছি যে আমরা বারবার বলেছি কিন্তু ক্লিয়ার করতে পারিনি, আমাদেরই ব্যর্থতা। আমাদের একটা দীর্ঘ লড়াই জনগোষ্ঠীর, বর্গীর বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, এই লড়াইয়ের একটা ধারাবাহিকতা হচ্ছে 24। এখানে আপনি একটাকে বড় একটাকে ছোট করাটা আসলে দিস ইজ নট দি কারেক্ট ওয়ে টু সি দিস। 1947 বড় না 71 বড়, 24 বড় না 71 বড়, কোশ্চেনটাই রং। এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমাদের জনগোষ্ঠীর রাজনৈতিক ইতিহাসে, আমাদের জনগোষ্ঠীর লড়াই সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 1947 না হলে 71 ঘটতো না, 71 না হলে 24 ঘটতো না। এখন আপনি 24-এ দাঁড়ায় 71-কে কীভাবে অস্বীকার করবেন? 24 তো ঘটতোই না 71 যদি না ঘটতো। অভ্যুত্থানে তো আসলে সকল রাজনৈতিক দলের একটা উদ্দেশ্য ছিল, আপনাদেরকে তারা শক্তিশালী করেছে, আপনারা তাদেরকে শক্তিশালী করেছেন। যখন আপনি রাজনৈতিক দল হলেন তখন তো আপনারা বলছেন যে 300 আসনে আপনারা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। সেই জায়গা থেকে আপনাদের তো মানে স্টুডেন্ট মানেই তাদের মানে বয়স কম, তাদের অভিজ্ঞতা কম, সব কিছু মিলে আপনারা আসলে তার জনগণের আস্থা পাওয়ার জন্য কী কী পদক্ষেপ নেবেন বলে ভেবেছেন বা কী কী নিচ্ছেন তাদের কাছে পৌঁছানোর জন্য? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনগণের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেটাকে ধারণ করে যে নেতৃত্ব, গণঅভ্যুত্থানের সরাসরি নেতৃত্ব, তারা যে দলটা তৈরি করছেন সেটার উপর জনগণের আস্থা থাকবে অন্যান্য দলের চেয়ে অন্তত বেশি, এটা আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা কি করছি বা কেন আসলে জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষা অনুসারেই আমাদের রাজনীতিটা হবে, সেই উত্তরটা কিন্তু দলের জন্মলগ্নেই আপনি পেয়ে যাচ্ছেন। কারণ এই দলটা তার আদর্শ কর্মসূচি তো অবশ্যই, এমনকি তার নাম কি হবে, মার্কা কি হবে, এটা মানুষকে জিজ্ঞেস করে ঠিক করছে। আমরা লাখ লাখ মানুষের কাছে যাচ্ছি সারা দেশে, তাদের মতামত নিচ্ছি। ছাত্রদের নতুন দল কেমন হওয়া উচিত, তার
আদর্শ কেমন হওয়া উচিত, কর্মসূচি কেমন হওয়া উচিত, কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে চাকরিজীবী ব্যবসায়ী সবার কাছে যাচ্ছি। অনলাইনেও এই সার্ভে যেটা আমরা করছি সেটা পরিচালিত হচ্ছে এবং লাখ লাখ মানুষের কাছ থেকে তাদের যে আকাঙ্ক্ষা সেটা আমরা জেনে নিচ্ছি এবং তার উপর ভিত্তি করে আমরা আমাদের দলটাকে গোছাচ্ছি বা সাজাচ্ছি। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করছে, তাদের কাছ থেকে কি কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করছেন নাকি সহযোগিতা পাচ্ছেন? মানে কি আসলে তাদের সাথে আপনাদের সম্পর্কটা? যদি ব্যক্তির জায়গা থেকে বলেন তাহলে বিভিন্ন রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, লড়াই সংগ্রাম করেছেন, তাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। আবার কাঠামোর কথা যদি বলেন, রাজনীতির মাঠে যে গেমটা চলে, রুলস অফ দ্য গেম, দলগুলোর যে কাঠামো, পুরনো দলগুলো, সেখান থেকে আমরা অসহযোগিতা পাচ্ছি। দুটোই সত্যি। কেমন? জুলাই ঘোষণাপত্রটা অত্যন্ত জরুরি ছিল, অথচ এটা নিয়ে দেখতেই পাচ্ছেন যে কি ধরনের দীর্ঘসূত্রিতা করতে হচ্ছে এবং সেটা হচ্ছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের, পুরনো রাজনৈতিক দলগুলো অসহযোগিতার কারণে। আপনারা তো আলটিমেটাম দিয়েছিলেন কিন্তু সেই সময়ের মধ্যে কিছু হলো না, তারপরে কি কিছু করেছেন আপনারা? হ্যাঁ, তারপর তো সকল দল মিলে এখন একটা সহযোগিতার ভেতর দিয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে আসার কাজ করছে, কিন্তু সেই কাজে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে? আসলে আমরা তো গুরুত্ব দিচ্ছি, কিন্তু সকলের মত নিয়ে যদি আপনি কাজ করতে যান তখন সকলে যদি সহযোগিতা না করে আপনার কাজটা কিন্তু আটকে যায়, আপনার সদিচ্ছা যতটুকুই থাকুক না কেন। পুরনো কাঠামোর যে দলগুলো সেটা এই দলকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে, কারণ পুরনো কাঠামোর দলগুলো তারা নিজেদের মতো খেলার একটা মাঠ সাজিয়ে নিয়েছে, তারা সেই মাঠে খেলবে, খেলার রুলসগুলো ওরকম। আমরা যে রুলস নিয়ে আসলে রাজনীতি করতে চাই, রাজনীতিটা যেভাবে দেখতে চাই বাংলাদেশে হোক, সেটা ওটার সাথে মিলে না। সেহেতু আমরা যখন মাঠে আসছি তাদের একটা অস্তিত্ব সংকটের ভয় তারা পাচ্ছে। একটা রাজনৈতিক দল গঠন করা বা পুরো দেশে 300 আসনের প্রার্থী দেওয়া বা মানে পুরো একটা দলের ফাংশন নতুন করে করা, এটা কিন্তু একটা অর্থের প্রয়োজন হয় এবং সেই অঙ্কটা নিশ্চয়ই কম না। সেটা আপনারা কোথা থেকে আসলে, সোর্সটা কি আপনাদের? আমরা যেভাবে জনগণের কাছে যাচ্ছি, জনগণও আমাদের কাছে আসছে বা আমাদেরকে সহায়তা করছে এবং এদের মধ্যে অনেকেই সচ্ছল। তো সেই জায়গা থেকে আমরা আমাদের অর্থনৈতিক একটা জায়গা তো পাচ্ছি। এছাড়াও আমাদের বিভিন্ন মডেল নিয়ে কাজ করার একটা ইচ্ছা আছে, অর্থনৈতিক মডেল। ক্রাউড ফান্ডিং তো খুবই সহায়ক ব্যাপার, এটা একদম বেসিক একটা আলাপ। সেটাকে আপনারা শুরু করেছেন? আমরা অ্যাকচুয়ালি ক্রাউড ফান্ডিং এর মধ্য দিয়েই তো চলছি আর অ্যাকচুয়ালি। আর এছাড়াও আমাদের বিভিন্ন ভেঞ্চার, সোশ্যাল ভেঞ্চারের মাধ্যমে হচ্ছে প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে অর্থনৈতিক একটা সোর্স তৈরি করা, এরকম বিভিন্ন মডেল আছে যেগুলো আমরা পশ্চিম ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোতে পার্টিগুলোকে ফলো করতে দেখি। সেগুলো নিয়ে হয়তো আমরা এক্সপেরিমেন্টেশন করব সামনে। আমাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে লুম্পেন যে অর্থনীতি সমাজের একদম তৃণমূল পর্যায়ে ছড়ায় থাকে, চাঁদাবাজি, দখলবাজি, একদম ক্লিয়ারলি যদি বলি, সেটার উপর বেস করে যে রাজনীতিটা তৈরি হয়, এটাকে ভেঙে ফেলে নতুন ধরনের একটা রাজনীতি তৈরি করা। এবং এই কোশ্চেনে আপনি দেখেন, এই কারণেই পুরনো রাজনৈতিক কাঠামোতে যে দলগুলো ফাংশন করছে তারা কাঠামোগত জায়গা থেকে, ব্যক্তিগতভাবে তাদের অনেক নেতাকর্মী আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন, আমাদেরকে সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন, তারা এখনও সহায়তা করছেন তাদের অনেকেই। কিন্তু কাঠামোগতভাবে এই দলগুলো যখন ফাংশন করছে আমাদের বিরুদ্ধে যাচ্ছে অনেক জায়গাতেই, কারণ তারা এই জিনিসটা চাচ্ছে কিনা বা তারা এই ধরনের মডেলে কাজ করে না এতদিন। তো এই মডেলে যখন আমরা কাজ করব, জনগণ স্বাভাবিকভাবে আমাদেরকে বেছে নেবে এবং এটা তাদের জায়গাটা খুব দুর্বল করে ফেলবে। তো সেই জায়গা থেকে তাদের একটা অস্তিত্বের সংকট তৈরি হতে পারে। অনেকেই বলে যে ইউনিট সরকার আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচনে দীর্ঘসূত্রিতা করছেন, আপনারা দল গঠন না করার আগে নির্বাচন হবে না, এবং আপনাদেরকে আবার কিংস পার্টি বলার এক ধরনের আবার শোনা যায়। অনেকেই বলেন যে সরকারের থেকে আসলে কিভাবে একটা দল হতে পারে। কি বলবেন আসলে পুরো ব্যাপারটা নিয়ে? এখন যদি শুধু ভোট দেওয়াটাই আমরা একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় ধরে নিই, তাহলে একটা ফেয়ার ইলেকশন করা সম্ভব অতি দ্রুত। কিন্তু এর ফলে কি হবে? আরও 2 বা 3 ইলেকশন পরে নতুন একটা ফ্যাসিবাদ চলে আসার জায়গা তৈরি হবে। কারণ আমরা দেখেছি যে 90-এ এরশাদ পতনের পরে ফেয়ার ইলেকশনকেই আমরা ধরে নিয়েছিলাম যে এইটা হইলেই সব ঠিক হয়ে যাবে, দিস ইজ দি সলিউশন টু এভরিথিং, দিস ইজ ডেমোক্রেসি, ইলেকশন। কেন এই পুরো 90s-এর যে প্রজেক্টটা সেটা ফেল করলো? কেন আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদ হিসেবে হাজির হতে পারলো? সমাজের মধ্যে কোন পিলারগুলো আসলে গণতন্ত্রকে ধরে রাখে, গণতন্ত্রকে এস্টাবলিশ করে রাখে, প্রতি মুহূর্তেই যাতে জনগণ শাসকদেরকে প্রশ্ন করতে পারে, শুধুমাত্র ভোট যেদিন হবে সেদিন না, নিয়মিত প্রশ্নের মধ্যে ফেলতে পারে, যাতে সেই ধরনের ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানগুলো যদি আপনি তৈরি না করেন তাহলে এক সময় একটা নির্বাচনের পরের নির্বাচনটা হবে আগে নির্বাচনের চেয়ে খারাপ। এভাবে খারাপ হতে হতে এক সময় শাসক গোষ্ঠী, এলিট গোষ্ঠীর মধ্যে একটা গ্রুপ
ঠিকই নির্বাচন প্রসেসটাকে উল্টে দিয়ে নিজেদের ফ্যাসিবাদ কায়েম করতে সক্ষম। সংস্কার তো অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া, সেই সময় পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, তাহলে এটা অন্তর্বর্তীকালীন কিভাবে হবে? সেজন্য একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে কোন সংস্কারগুলো আমরা মিনিমাম সংস্কার, যেটা এখনো কেন হচ্ছে না, অনেক দিন তো হয়ে গেল, এটা আপনার মনে হয় না একটু স্লো চলছে সব? না, এখানে একটা অসততা আছে আমাদের রাজনৈতিক গ্রুপগুলোর। আচ্ছা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 3 মাসের সময় দিয়েছিলেন সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেওয়ার জন্য। সংস্কার কমিশন কীভাবে কাজ করেছে সেটা নিয়ে আপনার অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু তারা 3 মাসের পরে মনে হয় আরও কিছু দূর সময় নিয়েছেন সবার সম্মতিক্রমে, এবং তারা রিপোর্ট কিন্তু দিয়ে দিয়েছেন। রিপোর্ট দেওয়ার পর যেটা হওয়ার কথা সেটা হচ্ছে সব রাজনৈতিক দলকে নিয়ে একটা ফোরাম হওয়ার কথা, যেখানেই সংস্কারের প্রস্তাবগুলো যেগুলো কমিশন দিয়েছে, সংস্কার কমিশন, সেগুলো নিয়ে আলাপ হবে। তারপর কোন কোন সংস্কারগুলো আমরা করব সেটা ব্যাপারে ডিসিশন হবে, সবাই একমত হবেন। ওই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, সেখানে সবগুলো সংস্কার কমিশনের যারা আছেন তারা আছেন, রাজনৈতিক দলগুলো সেখানে আছেন। তাহলে আপনি যদি টাইমলাইন হিসাব করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার যে টাইমলাইন দিয়েছে তারা কিন্তু কাটায় অল্প 2-1টা ব্যতিক্রম ছাড়া ওই টাইমলাইন ফলো করছেন। আপনি টাইমলাইন নিয়ে কোনো প্রশ্ন তোলেন নাই, টাইমলাইন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX ইউনূস সরকার কাজ করছে, কিন্তু আপনি বলছেন দীর্ঘসূত্রিতা করছে। দীর্ঘসূত্রিতা কোথায়? বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন? ভেরি কমন কোয়েশ্চেন, বাট আমার মনে হয় যে আপনি কোনো ইউনিক আনসারই দেবেন। বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন আসলে আমরা দেখতে পারি সেটা ইতিমধ্যেই বাংলাদেশের জনগণের কল্পনায় হাজির হয়ে গেছে। নানা ধর্ম, বর্ণ, গোত্র, বিশ্বাসের মানুষ কিভাবে একসাথে থাকতে পারে, একসাথে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে, নিজেদের দেশের রিসোর্সকে কাজে লাগিয়ে একটা জনগোষ্ঠী হিসেবে, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে, সেটার ব্লুপ্রিন্ট এখানে হাজির আছে। পুরো পৃথিবীকে পথ দেখানোর ব্লুপ্রিন্ট বাংলাদেশে হাজির আছে। সকলের এইটাই ভয় আসলে 5ই আগস্টের পরে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বসন্ত উৎসব বন্ধ হয়ে যাচ্ছে, লালন উৎসবে বাধা দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বোরকা পরনে বলে মেয়েকে হেনস্থা করা হচ্ছে। অন্য মতাদর্শের রাজনৈতিকও হতে পারে, সে আইনগতভাবে সে হয়তো শাস্তি পেতে পারে, কিন্তু তার বাড়িঘর ভেঙে ফেলা, এই নানা ধরনের যে অস্থিরতা এবং সহিংসতা আছে, সরকার কেন আসলে এগুলোকে শক্ত হাতে দমন করছে না? বলছেন হয়তো অনেকে, আমরা নিন্দা জানাই, এগুলো করবেন না আপনারা, আমরা চাই সকলে মিলে করব, কিন্তু এগুলো তো আইনগতভাবে একটা অফেন্স, একটা অপরাধ, সেগুলোকে কেন আসলে শক্ত হাতে আমরা ধরছি না? দেখুন, আমাদের দেশে ফ্যাসিবাদী শেখ হাসিনা বা তার যে কাঠামো, সেটা সমাজের গভীরে পতিত, ফ্যাসিবাদ সমাজে পতিত থাকে, তারপর সেটা রাষ্ট্রীয় রূপ নেয়। এখানে যেরকম উগ্র প্রগতিশীল ফ্যাসিবাদ আছে, উগ্র ইসলামের নাম নিয়ে মানুষের ওপরে নিপীড়ন চালানো ফ্যাসিবাদও আছে। ফ্যাসিবাদ মানে কি? নিজের মত অন্য কেউ মানুক বা মানতে চাক বা না চাক তার উপর জোর করে চাপিয়ে দেওয়া, ফ্যাসিবাদী সংস্কৃতি। শেখ হাসিনা এদেরকে আইদার জমি জমা দিয়ে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে, প্রগতিশীল গোষ্ঠী বলেন বা যারা ইসলামের নাম নেয় তাদেরকে বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ শেখ হাসিনা মেনটেন করেছেন। সবার বড় ফ্যাসিবাদী উনি হয়ে, ফ্যাসিবাদের রানী হিসেবে আর কি। এখন তিনি সরে গেছেন, তিনি সরে যাওয়ায় কি হয়েছে? এই গ্রুপগুলো এখন ওপেনলি ফাংশন করছে, তাদের উপরে যে হেজেমন বসেছিল সে তো নাই, এখন তারা তাদের মতো করে চেষ্টা করছে সামাজিক জায়গায় তাদের ফ্যাসিবাদের চর্চা করার। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে কিন্তু আমরা এই গণতান্ত্রিক রূপায়ণের দিকে এগিয়ে গেছি। ইউনূস সরকার কিন্তু তার মতো চেষ্টা করছে, কিন্তু কেন সে দুর্বল, তার ইন্টারনাল স্ট্রাগল কি, সেটা ইতিমধ্যে ব্যাখ্যা করেছে। তারপরও আমি পজিটিভ সাইডটা আপনাকে বলি, হাসিনা যখন ছিলেন তখন কি যারা নারীদের ফুটবল খেলা বন্ধ করতে চাচ্ছে তারা ফুটবল খেলা বন্ধ করতে চায় নাই? তখনও চেয়েছে। যারা লালন উৎসব, বসন্ত উৎসব বন্ধ করে দিতে চেয়েছে তারা চায় নাই? তখনও চেয়েছে। তখন কি করেছে হাসিনা? আইদারদেরকে লোভ দেখিয়ে সমাজে দুর্নীতির বিস্তার ঘটিয়ে এদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেছে নিজের ফ্যাসিবাদী শাসনে অংশ করে, অথবা এদেরকে পিটিয়েছে, আটক করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, অত্যাচার করেছে, দমন করেছে, যেটা আপনি বলেছেন আর কি। এখন কি হচ্ছে? সমাজের এই গোষ্ঠীটা যখন নারীদের ফুটবল খেলা বন্ধ করতে চাচ্ছে বা বন্ধ করে দিচ্ছে, তখন সরকার বা আমরা সেখানে ইন্টারভিন করছি, সবাইকে নিয়ে বসছি, বসার পরে আমরা কথা বলছি, আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। এবং দেখেন যে জয়পুরহাটে ওই নারীদের ফুটবল খেলা যেটা বন্ধ করা হয়েছিল টুর্নামেন্ট, সেটা কিন্তু শেষ পর্যন্ত আয়োজন হয়েছে, এবং সেখানে যারা বাধা দিয়েছিলেন তারাই এসে বলেছেন যে আমরা আসলে ভুল করেছি, আমরা বুঝতে পারি নাই। এর জন্য তাদেরকে পিটানো লাগে নাই, দমন করা লাগে নাই। এদের সাথে আপনার বসতে হবে, কোন আকাঙ্ক্ষা, কোন হতাশা, কোন ভুল বা বিভ্রান্তির কারণে তারা এটা করছেন আপনার সেটা বুঝতে হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রে কি কালো মানুষরা সাদা মানুষদের সাথে 50 বছর আগে এক দোকানে বসতে পারতো, একসাথে বাসে চড়তে পারতো? পারতো না। এখন পারে। এটা কিভাবে হয়েছে? সমাজের মধ্যকার গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে এটা হয়েছে। এটা দীর্ঘস্থায়ী সমাধান হবে এবং এটা একটু সময় নেবে, তাই? এক্স্যাক্টলি।
ওকে, নির্বাচনে গেলে আপনারা কি জোট গঠন করবেন নাকি একা একা নির্বাচন করবেন 300 আসনে? এটা এখনো ডিসাইডেড না। কবে ডিসাইড করবেন? সর্বশেষ যে ঘোষণা এসেছে 10 মাস সময় আছে। তো জোট বা এসব ব্যাপারে আমরা দল করার পরেও হয়তো বা আরো সময় পাবো, কিছু সময় পাবো। কাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্তিশালী মনে হচ্ছে এখন রাজনীতির মাঠে? প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতির মাঠে আসলে ওইভাবে আমরা এখনো চিন্তা করছি না প্রতিদ্বন্দ্বী আকারে। আমরা চিন্তা করছি এখনো যেহেতু রাষ্ট্র সংস্কারটাই প্রায়োরিটি, সবগুলো দলকে নিয়ে সেদিকে মনোযোগ দেওয়াটাই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদ্বন্দ্বীর জায়গায় এখন আমরা ফ্যাসিবাদী কাঠামোকে ধরবো, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনে রেখে যাওয়া দোসর যারা আছে তাদেরকেই ধরবো। বাহ, তারা বিশাল শক্তিশালী। সামাজিকভাবে তো শক্তিশালী অবশ্যই। কারণ কি তাদের জনসংখ্যা অনেক বেশি? সমর্থন সংখ্যা? জনসংখ্যা বেশি না, তাদের সোশ্যাল ক্যাপিটাল বেশি। তারা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক নেতৃত্বের জায়গাটা একেবারে মনোপলাইজ করে রেখেছিল, এবং এটার প্রসেস তারা শুরু করেছে 70 দশক থেকে বা তারও আগে থেকে, উগ্র বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট যারা। তো তাদের মধ্যে যারা আছেন তারা বিপুল সংখ্যক মানুষকে বিভ্রান্ত করা, ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে। আপনার সংসদীয় আসন কোনটা হবে? এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই। অনেক সিদ্ধান্ত পেন্ডিং, নিশ্চয়ই আমরা আপনার সিদ্ধান্ত হওয়ার পরে আবার আপনাকে পাবো কথা বলার জন্য। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আজকের স্ট্রেট কাটের আয়োজন থেকে বিদায় নিচ্ছি আমি দীপ্তি। আবার দেখা হবে, আবার কথা হবে স্ট্রেট কাট প্রশ্ন এবং উত্তর নিয়ে।